দিয়ে দেবো একটা বাটি নিয়ে বল যা। অটোর লাইনে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে। আচ্ছা 60-এর বেশি হলে আমি যেতে পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাস লাইফ ডায়েরি। তো আজকে কিন্তু যাচ্ছি কলকাতায় ঠাকুর দেখতে। তো কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে সময় কাটাচ্ছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর ওইদিকে আমার মাম্মা সোনা কাঁদতে শুরু করে দিয়েছে, কারণ ওকে ছাড়াই আমরা যাচ্ছি। ও তো বোঝে না, ওকে নিয়ে যাওয়া যায় না। তো চলো দেখতে থাকো ব্লগটা কেমন হয়। ময়না ময়না বল, ওর জন্য ট্রেন ধরতে পারিস? সভ্য ছেলে, ছেলে হয় 10 ঘন্টা ধরে রেডি হয়, খেতে লাগে 10। মেকআপ করেছিস বাবু? ওর জন্য আমরা রিটেনটা পেয়েছি। দেখা এই যে মুখটা দেখা, দিদিকে জিজ্ঞেস কর, দিদির সামনে রেডি হয়েছে কতক্ষণ? 5 মিনিট। এই ট্রেনটা আমরা ত্যাগ করেছি কারণ এই ট্রেনে ভীষণ ভিড়। তো আমরা যাচ্ছি নর্থে, তার জন্য দমদম যাবো আগে, তারপরে বাকি সব জায়গায়। ওকে, ওর জন্য আজকে স্টেশনে বসে থাকতে হচ্ছে। এই যে এই জন্য এখন স্টেশনে বসে থাকতে হচ্ছে। বল, পাপ লাগবে তোর, পাপ পাপ পাপ। লেট করিস, 1 চড় দেব। ট্রেনে করে দমদম স্টেশন থেকে মেট্রো, আর মেট্রোর ওখানে গিয়ে তো আমরা দেখি ভীষণ ভিড়। প্রায় 1/2 ঘন্টা লাইন দেওয়ার পরে মেট্রোর টিকিটটা অবশেষে হাতে পাই। তারপরে মেট্রোতে উঠে পড়ে আমাদের গন্তব্যস্থল ছিল কিন্তু শোভাবাজার রাজবাড়ি, যার জন্য কিন্তু আমাদের শোভাবাজারেই নামতে হতো। আর শোভাবাজারের জন্যই আমরা অপেক্ষা করছিলাম কখন যাব। আগেরবারও শোভাবাজার রাজবাড়িতে গেছিলাম, এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল আর বেশ সুন্দর লাগে ওখানকার পুজোটা দেখতে। তাই আগেই ঠিক করেছিলাম যে সবার আগে শোভাবাজার রাজবাড়িতেই যাব। এমনিতেই রোদ্দুরটা কমে আসছিল, আর সন্ধ্যা হয়ে গেলে ওখানে ছবিও ভালো আসবে না, আর ছবি তোলাটা কতটা জরুরি তোমরা তো জানোই। তাই জন্য তো সবার আগে ঠিক করলাম শোভাবাজার রাজবাড়িতেই যাব। রাজবাড়িতে যাওয়ার সাথে সাথে ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না অবশ্য, আর তখন আরও বেশি তাড়া দিচ্ছিল যেহেতু প্রায় সন্ধ্যা হয়েই আসছিল। তাই তাড়াতাড়ি নিজের ছবি বা ভিডিও যা যা করাচ্ছিল কমপ্লিট করে বেরিয়ে বাইরের যে রাস্তাটা আছে ওখানে আমরা চলে গেছিলাম নিজেদের কটা ছবি তোলার জন্য। তারপরে এখানে আমি খাচ্ছিলাম ফুচকা, আর ফুচকাটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। আর জলটা তো আমি মাস্ট, ওটা খেতেই হবে। আর কারা কারা পুজোয় বেরিয়ে ফুচকা খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এরপর আমরা ঠিক করি আহিরিতলা যাব, কিন্তু আহিরিতলা যাওয়ার আগে কিন্তু একটা মণ্ডপ পড়ে। ভাবলাম সেই মণ্ডপটাতেই বা কেন যাব না, ঘুরে দেখলাম বেশ ভালো সুন্দর কাজ করেছে। আসলে অনেক মণ্ডপ আছে যেগুলো আমরা জানি না যে এত সুন্দর কাজ হয়, কিন্তু সেগুলোতেও কিন্তু বেশ ভালো কাজ হয়। তারপরে হাঁটা শুরু করলাম আমরা আহিরিতলার দিকে, আর ওখান থেকে হাঁটতে হাঁটতেই তো অলরেডি পা ব্যথা শুরু হয়ে গেছিলো। গিয়ে দেখি যে ওই বিকেলবেলাও কিন্তু ভিড়ের কমতি নেই, বরঞ্চ একটুখানি বেশি ভিড়। তো ঠেলাঠেলি করে মাকে দর্শন করে, মাকে প্রণাম করে বেরিয়ে চলে এসেছিলাম। আসলে প্রণাম করি আমরা মুখেই বলি, ওই ফোনটা হাতে নিয়ে থাকলে কি করে প্রণাম করবো, আর তার মধ্যে এই গুতোগুতি। বাইরে বেরিয়ে ওই আঙ্গুল থেকে প্রণাম যাকে বলে বেরিয়ে গেছিলাম। আর এখানে আমি খেয়ালই করিনি যে এই দিদিটা কি সুন্দর আমার ব্লগে পার্টিসিপেট করেছে। তো তারপরে আমি গেছিলাম হরিঢুল্লি, আর সেখানে গিয়ে কিন্তু আমরা এখানে চা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার প্রচণ্ড চা তেষ্টা পাচ্ছিল আর মাথাটাও ভীষণ ধরে গেছিলো। দেন আমাদের চায় তো হয় না, অনেকক্ষণ আমরা কিছু খাইনি। তারপরে আমরা ঠিক করি যে আমরা একটুখানি টুকটাক কিছু খাওয়া দাওয়া করব। তো বাবু ঠিক করে ও বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি খুঁজতে থাকে। আর এখানে না বিলটা নেওয়ার পরও বিলটা ওদেরকে দেখাতে হয়, নাইলে ওরা খাবার দেয় না। তো তারপরে আমি খেয়ে নিয়েছিলাম এগরোল, আর বাবু খাচ্ছিল বিরিয়ানি। সারা বছর যতই মেনটেন করে চলো, যতই ডায়েট করে চলো, পুজোর ওই 5টা দিন যেন একেবারে সব কিছু বারণ। সমস্ত মজা, সমস্ত আড্ডা, সমস্ত আনহেলদি জিনিসের মধ্যেও যেন অনেকটা শান্তি, অনেকটা ভালোবাসা জড়িয়ে থাকে। তো রাস্তায় গেলাম, আর রাস্তায় দেখলাম একটা মেলা হয়েছে, সেই মেলাটাতেই গেলাম। আর গিয়ে ভাবছিলাম একটুখানি দিয়ে চলবো, দেখা যাক। 60-এর বেশি হলে আমি যেতে পারবো না, আমার বাজেট কম। বাজেট কম বলতে বাজেট কম, আমার ভাই এক কথা, বাজেট কম 80 টাকা চেয়েছে, আমি চড়িনি, তাই আমি চলে এসেছিলাম। বাইরে বেরিয়ে দেখি যে গোলা বিক্রি হচ্ছে 20 টাকায়। এটা আমি আমার বাজেটের মধ্যে পেয়ে এটাতেই সবার আগে হামলে পড়লাম। গোলা আমি আগে 2বার খেয়েছি, তবে এখন অত বেশি খাই না, কারণ বড্ড ঠান্ডা লেগে যায়, আর সেটার ফলাফল কিন্তু বাড়ি এসে অবশ্যই বোঝা যায়। তারপরে মেট্রো ধরে চলে গেছিলাম আবার দমদম। আমরা ঠিক করেছিলাম দমদম দক্ষিণ পাড়া ঠাকুরটা দেখে আসবো। আর এটার আমার কোনো আইডিয়াই ছিল না যে আমার হঠাৎ করে দেখা হবে আমার একটা মিষ্টি ফলোয়ার্সের সাথে। তো ওর সাথে ছবি তুলে ওর সাথে ভিডিও করে চলে এসেছিলাম আমি দমদমে অটোর লাইন। আর অটোর লাইনটা ছিল কিন্তু এত বড় যে ওখানেই আমাদের 1 ঘন্টা কেটে গেছিলো, আর বাড়ি ফিরতে তো আর জন্য আরও বেশি লেট হয়েছে। খুব কষ্ট ভাব, 1 ঘন্টা দাঁড়ানোর পর এখনো আমরা 1 ঘন্টা কি
অটোর লাইনে 1 ঘন্টা করে দাঁড়িয়ে, 1 ঘন্টা পাক্কা। চারি ক্লান্ত হয়ে বসে পড়েছে রে, কি দুঃখ। একটা বাটি দিয়ে দিতে বল দিদি, ইনকাম হয়ে যাবে। অটো ভাড়া উঠে আসবে, দিদি বাটি দিয়ে দেবো, একটা বাটি নিয়ে বস। যা বললে একটা বাটি জোগাড় করে নে, বস। আসবে না অটো, আর আসবে না। কলকাতার নাম নেবা জীবনে? নিবি তুই? আর কি, আমার কোনো ব্যাপার না, দেখো বল, আমার কোনো ব্যাপার না। দেখো হাঁটতে হাঁটতে পাবে তো। আমার তেল যা আছে এখানে কারোর তো তেল নাই। অয়েল পাম্প। অবশেষে উঠেছি। অটো থেকে নেমে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম রোডটা ক্রস করে, আর তারপরে আমাদের যাওয়ার জন্য দক্ষিণ পাড়ার জন্য দরকার ছিল টোটো। আর টোটো এখানে নর্মালি পাওয়া যায় না, উবের টোটো বুক করে এখান থেকে যেতে হয়, তো বাবু সেটারই চেষ্টা করছিল। তো টোটো করে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম দক্ষিণ পাড়ার দিকে। আর দক্ষিণ পাড়া ঢুকতে না ঢুকতেই তো মনে হলো যে একটা বেশ সুন্দর একটা পুজো আমরা দেখতে চলেছি। তো ঢোকার সাথে সাথেই দেখলাম প্রচুর ভিড়, মানে ভিড় বলতে লাইন, মানে প্রচুর, মানে এগিয়েই যাচ্ছি। প্রথমে ভাবছিলাম অল্প লাইন অল্প কয়েকজনের মধ্যে, কিন্তু তারপরে যখন এগোতে শুরু করলাম দেখি লাইন তো এগোয় না, ভিড় আরও বেশি বাড়তে আছে। আর এখানে শুরু হয়ে গেছিলো মারামারির মতো পর্যায়ে। তবে 2 ঘন্টা পর যখন আমরা ঢুকলাম, জাস্ট অসাধারণ ছিল ভেতরটা। আমার চোখটা জুড়িয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল ফোন টোন রাখি, পাশে এমন একটা আমায় জায়গা দিক যেখানে 5টা মিনিট আমি সুন্দরভাবে বসে এই মণ্ডপটা দেখতে পারবো। এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল। এটা সাউন্ড এফেক্টটাও পর্যন্ত খুব ভালো ছিল। তো আজকের আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নতুন কোনো কন্টেন্টের সাথে, আর নতুন পুজোর নানান ব্লগ